এইখানে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো যে আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা সঞ্জয় রায় একমাত্র ধৃত, তার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো। জামিনের আবেদন জানানো হয়েছিল, সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। 20 সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয় রায়ের জেল হেফাজতের নির্দেশ। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফের জেল হেফাজত। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আরেকবার বলবো, 20 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, দুটো বিষয় তোমার থেকে জানতে চাইবো। এক হচ্ছে শিয়ালদা কোর্টে কি হলো, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একেবারে শিয়ালদা কোর্টের মহামান্য বিচারক তিনি 10 মিনিট সময় দিয়ে বেঁধে দিয়েছিলেন, যার মধ্যে সিবিআই এর আইও এবং পিপিকে হাজির হতে হবে। তারা কখন এসে পৌঁছলেন? তখন আমরা দেখলাম প্রায় 40 মিনিট পর সিবিআই এর পিপি দীপক পড়িয়া তিনি কোর্টরুমে এসে হাজির হলেন, এবং 40 মিনিট পর আবার মামলার শুনানি শুরু হয়। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। তার আগে আপনারা জানেন যে একেবারে শিয়ালদা কোর্টের মধ্যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। কেন এত গুরুত্বপূর্ণ মামলাতেও সিবিআই এর পিপি অর্থাৎ পাবলিক প্রসিকিউটর নেই, ইনভেস্টিগেটিং অফিসার তদন্তকারী আধিকারিক উপস্থিত নেই, তা নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন শিয়ালদা কোর্টের বিচারক, এবং তারপর তিনি 10 মিনিট সময় দিয়েছিলেন। এই মুহূর্তে জানা যাচ্ছে যে 20 তারিখ পর্যন্ত 20 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে। কি হলো কোর্টের ভেতরে, সরাসরি কথা বলবো প্রকাশ সিনহার সঙ্গে। বলো প্রকাশ। যখন কথা বলছিলাম তখন কিন্তু 10 মিনিটের সময় দেওয়া হয়েছিল, এবং সেই 10 মিনিটের সময়ের পর আমরা দেখলাম প্রায় 40 মিনিট পর সিবিআই এর পিপি দীপক পড়িয়া তিনি কোর্টরুমে এসে পৌঁছলেন। আমরা দেখলাম সঞ্জয় রায়ের আইনজীবী তিনি দাঁড়িয়ে বললেন যে আমাকে যে পিপি দেখানো হয়েছিল, অর্থাৎ প্রথম হিয়ারিংয়ে যে পিপি ছিলেন তিনি কিন্তু এই পিপি নয়। তখন যিনি এসেছিলেন সিবিআই তরফে পিপি তিনি বললেন যে আমি হোল টাইম পিপি। তো বোঝাই যাচ্ছিল যে প্রথম দিন যিনি ছিলেন তিনি কিন্তু অ্যাভেলেবেল ছিলেন না, তার জায়গায় অন্য একজন সিবিআইয়ের আইনজীবী আসেন। সঞ্জয় রায়ের আইনজীবী তরফে জামিনের আবেদন করা হয়। তখন সিবিআইয়ের আইনজীবী বলেন যে আমরা জামিনের বিরোধিতা করছি, তদন্ত এখনও শেষ হয়নি, 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয় হোক। আমরা দেখলাম বিচারক তিনি কিন্তু জামিনের আবেদন খারিজ করলেন, এবং 14 দিনের জেল হেফাজত অর্থাৎ এই মাসের 20 তারিখ পর্যন্ত সঞ্জয় রায়কে জেলে থাকতে হবে, জেল হেফাজতে থাকবে। কিন্তু তার আগে যেটা হলো সেটা কিন্তু কোনোদিন আমরা দেখিনি। কোর্টরুমের ভেতরে রীতিমতো সিবিআই এর সিবিআই প্রতি কিন্তু ক্ষুব্ধ বিচারক, সিবিআই এর একজন মহিলা অফিসার যিনি কিন্তু নিজেকে অ্যাসিস্ট্যান্ট আইও বলছিলেন, তাকে প্রশ্ন করেন যে পিপি কোথায়, সিবিআই এর আইনজীবী কোথায়। সেই মহিলার অফিসারের কাছে কোনো উত্তর ছিল না। তিনি বললেন যে আমি ফোন করে দেখছি। 9 মিনিট তিনি ফোন করতে থাকেন, ফোন কেউ তোলে না। আবার তাকে কোর্টরুমে ডাকা হয়, এবং তাকে রীতিমতো কিন্তু ক্ষুব্ধ বিচারক রীতিমতো বলেন যে এটা কিন্তু দুর্ভাগ্যজনক, দিস ইজ ভেরি আনফরচুনেট। শুভ্রজিৎ, তোমাকে বলে দিই, কয়েক বছর ধরে আমরা কোর্টরুমের হিয়ারিং দেখি, এবং একটা এমন মামলা যে মামলা সামনে রেখে, যে ঘটনা সামনে রেখে সারা দেশ তোলপাড় আন্দোলন চলছে, সেই মামলার প্রধান যে অভিযুক্ত, মূল অভিযুক্ত, তার দ্বিতীয় দিনের শুনানি, এবং সিবিআই এর কোর্টরুমের ভেতরে নেই সিবিআই তদন্তকারী অফিসার। একেবারে এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন, 10 মিনিট সময় বেঁধে দিয়েছিলেন মহামান্য বিচারক, এবং তারপর 40 মিনিট পরে আইনজীবী এলেন, এবং তারপর 20 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হলো সঞ্জয় রায়ের। প্রকাশ, ধন্যবাদ তোমায়। অন্যদিকে আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে আজ সকাল থেকে একযোগে ইডির তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়। এরই মধ্যে প্রসূন চট্টোপাধ্যায়, যিনি সন্দীপ ঘোষের পিএ বলে নিজেকে পরিচয় দিতেন, সেই প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছে, এবং তাকে নিয়ে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন ক্যানিংয়ে। সন্দীপ ঘোষের যে সাম্রাজ্য, যেখানে 2 বিঘা জমিতে তার অট্টালিকা গড়ে উঠেছে, সেখানে ইডির আধিকারিকরা রয়েছেন এই মুহূর্তে, এবং তল্লাশি চলছে। সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। এর আগে কিছুক্ষণ আগেও যে ছবি আমরা সরাসরি তুলে ধরছিলাম, বেশ কিছুটা দূর থেকে দেখা যাচ্ছিল, এবং বিশাল একটা এলাকার মধ্যে ওই বাংলোটি অবস্থিত। তুমি কি সেই বাংলোর কাছাকাছি পর্যন্ত পৌঁছতে পেরেছো অনির্বাণ? ঠিক কি রয়েছে সেখানে?
অমৃতা দেখাবো, আমরা একদম বাংলোর থেকে ঢিলছোড়া দূরত্বে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে আমার পিছনে সন্দীপ ঘোষের সেই বাংলো, যেটার নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। সেই বাংলোতেই কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হয়ে গেল ইডি আধিকারিকরা ঢুকেছেন, এবং তার থেকে বড় কথা তার যে সহকারী রয়েছেন আত্মসহায়ক সেই প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়েই কিন্তু এখানে দীর্ঘ 2.5 ঘন্টা ধরে কিন্তু তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এখানে প্রায় 4টি ঘর রয়েছে, অর্থাৎ 4 BHK এই বাংলো, এবং সেই বাংলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে কিন্তু প্রায় 10 ফুটের উঁচু পাঁচিল, এবং তার মধ্যে বিভিন্ন রকমের বাহারি গাছ, ফল ফুলের গাছ রয়েছে, এবং একটি সুইমিং পুলের কিন্তু অস্তিত্ব দেখতে পাচ্ছি। এই যে বিশাল প্রজেক্ট এরিয়া, তার মধ্যে কিন্তু এই যে 2 বিঘা জমি, সেই 2 বিঘা জমির উপরেই কিন্তু এই বিলাসবহুল বাংলো সন্দীপ ঘোষের। প্রশ্ন হচ্ছে যে আরজি করের যে আর্থিক দুর্নীতির মামলা, সেই আর্থিক দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়েই কিন্তু সন্দীপ ঘোষের একাধিক প্রপার্টির সন্ধান পায় ইডি আধিকারিকরা, এবং সেই ইডি আধিকারিকরা তার মধ্যে একটি প্রপার্টিতে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। এখন প্রশ্ন যে এই যে বিভিন্ন জায়গায় যে সন্দীপ ঘোষের যে প্রপার্টি তৈরি হয়েছে, এই প্রপার্টি তৈরি হওয়ার পিছনে এর টাকা কোথা থেকে সন্দীপ ঘোষ পেলেন, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। তার থেকে বড় প্রশ্ন যে এই যে আরজি করে যে আর্থিক দুর্নীতির মামলা, সেই আর্থিক দুর্নীতির মামলায় এই বাংলোতে হদিস তল্লাশি চালিয়ে এমন কোনো তথ্য তাদের হাতে উঠে আসে কিনা, যা তথ্য এই তদন্ত প্রক্রিয়াকে আরও অগ্রগতি দিতে পারে, এবং স্বাভাবিকভাবে সেই সন্ধানেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা।